আমরা অর্গানাইজেশন হিসাবে আমরা সুন্দর গুছিয়ে করেছি সব সময়। মানে আমি যত সেন্টারে প্র্যাকটিস করাই, এই ভেরি রিসেন্ট আমি গতকাল সকালবেলায় রানাঘাট করে আসলাম, সেখানেও দেখলাম যে এই যাই বলুক অর্গানাইজেশনাল ক্যাপাসিটিতে আমরা 1 নম্বরে। আমি বহু ক্যাম্পের সাথে জড়িয়ে আছি, এত সুন্দরভাবে গুছিয়ে ইনস্ট্রুমেন্ট দিয়ে। হ্যাঁ, হয়তো কিছু কিছু ইনস্ট্রুমেন্টের ঘাটতি আছে বললেই রাজীব আনবে, যেমন প্যারাশুট আর ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট আছে, বক্স, এগুলো ট্রেনিংয়ের জন্য লাগে। কিন্তু তা সত্ত্বেও রাজীব যা দিয়েছে, আমাদের রাজীবরা যা দিয়েছে সেটা আমার কাছে অনেক, কোনো সেক্টরে নেই, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু প্রবলেমটা আমাদের ছেলেরা খেলছে কখনো ভালো কখনো মন্দ, কেন? ওই জায়গাটা আমি যেতে চাই। কারণ একটা সংগঠন করতে গেলে অর্থের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স হচ্ছে শেষ কথা। আজকে যখনই এই ক্যাম্প থেকে একটার পর একটা প্লেয়ার বেরিয়ে আজকে উপরের দিকে যাবে, দেখবি আজকে আমি ফেসবুকে দেখছি এখানকার কোথাও একটা ক্যাম্প অ্যাড করেছে যে আমার এই এই ছেলে এই এই জায়গায় গেছে, কি না 4টে ফার্স্ট ডিভিশন, 5টা ফিফথ ডিভিশন, 2টো সেকেন্ড ডিভিশন, 2টো হয়তো মানে 4th ডিভিশন। এইটা পারফরমেন্স নয়। তাই বলে কি স্যার এগুলো খেলা দরকার নেই? দরকার আছে, কিন্তু এইটা পারফরমেন্স নয়। পারফরমেন্স হচ্ছে সেটা যে প্রভাত লাকড়া বনবে আগামী দিনে, যে আগামী দিনে একটা টপ লেভেল রেফারি বা অর্গানাইজার হবে, ওইটা হচ্ছে পারফরমেন্স। তো ওটা করতে গেলে নিচের বেসটা ভালো হতে হবে, নিচের বেস ভালো না হলে কিছু হবে না, ঠিক আছে? প্লেয়ারদের প্রবলেম কোথায়, এই যে এই সেন্টারে প্লেয়ারদের প্রবলেমটা কোথায় এটা জানতে হবে। দেখবি কখনো তোরা এই দেখেছিস যে লোকালে ফ্ল্যাট হচ্ছে বা বাড়ি হচ্ছে, তার পিলার তৈরি হয়, পিলারটা যখন তৈরি হয়, এইটা তো পিলার, এটা যখন তৈরি হয় তখন এটাকে কি বলে, এটাকে বলে বেস, ঠিক আছে? এই বেস মানে হচ্ছে ফাউন্ডেশন। আমি একটা দুবেলা খেলতাম বলেই অল্প বিস্তর খেলাটা শিখেছি বা খেলতে পেরেছি, কিন্তু এখনকার দিনের ছেলেরা খেলা দেখে না, খেলেও খুব কম। আমরা অজান্তে ভুল ভ্রান্তি যাই হোক, আমরা অজান্তে অনেক খেলতাম বলেই আমাদের সামান্যতম আমরা খেলাটা শিখেছিলাম। ওদের এখানে কি আমাদের এখন বেশিরভাগ ছেলে 5টা বাজতে পারে না, পড়ার একটা চাপ, তাতে খেলার দিনটা কমে যায়। 3 দিন প্র্যাকটিস, তার মধ্যে আমার 3 দিন প্র্যাকটিসের মধ্যে দেখা যায় কেউ কেউ 2 দিন কামাই, 1 দিন প্র্যাকটিস করছি। তো টোটাল ব্যাপারটা ডিপেন্ড করে একটা সিস্টেমের মধ্যে। যেমন কালকে তোরা যারা যারা ম্যাচ খেলেছিস, নিয়ম অনুযায়ী আজকে তাদের রিকভারি ডে, ঠিক আছে? এই সিস্টেম বললাম, সিস্টেমের সাথে সাথে আমার এই কথাটা বেরিয়ে গেল যে আমি আজকে কালকে ম্যাচ খেলেছি, ম্যাচের পরের দিন আমার রিকভারি ডে। 7 দিনের একটা পরিকল্পনা থাকে, পরিকল্পনা অনুযায়ী ট্রেনিং বা কোচিং করলে তার পারফরমেন্স বার করা যায় না, পারফরমেন্স অ্যাকাউন্টেবিলিটি হিসাব করা যায় না, সারা জায়গাতেই সেটা চলছে। আমি চেষ্টা করছি সব জায়গাতে গিয়ে বলার চেষ্টা করি যে একটা উইকলি শিডিউল থাকা দরকার। আজকে সোমবার থেকে, আজকে মানডে থেকে বিদেশে কি হয় আর আমরা কি করি। বিদেশে এই জায়গাটায় সবসময় বিদেশে গেম থাকে, ঠিক আছে? তাহলে এই যে গেম খেললাম, গেমের পরের দিন এই জায়গাটা থাকে এই জায়গাটা থাকে গিয়ে প্র্যাকটিস। প্র্যাকটিসটা কি? এই যে গেমটা খেলেছে, প্র্যাকটিসের প্রথমই হচ্ছে ম্যাচ অ্যানালাইজ। ঠিক আছে? ম্যাচ অ্যানালাইসের পর
যা ম্যাচ অ্যানালাইজ করে যেটা বেরোয়, ঠিক আছে, তার উপরে সেদিনকের জন্য ইনস্ট্যান্ট শিডিউল তৈরি হয়। সেই শিডিউলটায় বেশিরভাগটাই থাকে টেকনিক্যাল। কি ক্ষতি হয় কে বলতে পারে? কায়িক পরিশ্রম করলে হ্যাঁ এনার্জির মধ্যেই মানে আমার ফিজিক্যালি কি ক্ষতি হয়? কোনটা ক্ষতি হয় ফিজিক্যালি? বল। আমরা ম্যাচ খেলেছি, ম্যাচের পরের দিন আমাদের কি কমে যাচ্ছে, কি ক্ষতি হচ্ছে কে বলতে পারে? ফিজিক্যালি আমরা কি সে দুর্বল অনুভব করি, কি কারণে আমাদের দুর্বল লাগে? কোন পার্ট কমে যায়? ফুটবল খেলার কোন পার্ট আমাদের ফিটনেসের কোন পার্ট কমে যায়? ফিটনেসের তাও আরো ভেঙে দিলাম, ফিটনেসের কোন পার্ট কমে যায়? ফিটনেসের সবসময় মাথায় রাখতে হবে স্ট্রেংথ পার্ট কমে যায়, স্ট্রেংথ কমে যায়। তো এই দিনটাতে, খেলার দিনটাতে আমাদের যারা অ্যামেচার শিডিউলে আমরা আছি, অ্যামেচার মানে বুঝি পেশাদার নয় যারা, তাদের যেদিন ম্যাচ খেলবো গেমের পরের দিন মাস্ট বি রিকভারি। স্যার রিকভারি দিলেন মানে ছুটি ন, রিকভারি ট্রেনিং। এই রিকভারি ট্রেনিং মানে কি? হ্যাঁ, রিকভারি ট্রেনিং মানে কি? রিকভারি ট্রেনিং মানে হচ্ছে আমরা যে গেম খেলেছি, ধর 90 মিনিট খেলেছি, মানে ওই দিনকে আমার পুরো দিয়েছি, সর্বস্ব দিয়ে দিয়েছি। পরের দিন আমরা মাঠে হয়তো সামান্য কুল ডাউন করেছি, তাতেও আমাদের শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড রিমুভ হয়নি, ওইটাকে বার করতে হবে। তার জন্য রিকভারি ট্রেনিং করতে হয়। এবং সেই রিকভারি ট্রেনিং ভেরি সিম্পল, খুব সোজা, লাইট জগিং। ঠিক আছে, লাইট জগিং। স্যার কত মিনিট? 20 মিনিট, আর কিচ্ছু না। লাইট জগিং আর স্ট্রেচিং। ঠিক আছে, তাহলে স্যার আমার সোমবার আমরা কি করি? আমরা সাধারণত আমাদের তো কোনো ঠিক নেই। আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত ইউথ ডেভেলপমেন্ট ভালো হয় না। যারা হয় তারা নিজের চেষ্টায় ওঠে। খুব কম সেন্টার আছে যেই সেন্টারে এই সিস্টেম মেনটেন করা হয়। এখন যেটা হয় বেশিরভাগটাই হচ্ছে মণিপুরে হচ্ছে, যার জন্য ওদের এত ভালো রেজাল্ট। ঠিক আছে, উইকলি শিডিউলটা কি এইটা যতক্ষণ আমি না বুঝতে পারবো, উইকলি প্যাটার্নটা কি না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পারফরমেন্স এনহ্যান্স করতে পারবো না, পারফরমেন্স বাড়াতে পারবো না। পারফরমেন্স বাড়াতে গেলে আমি গেম খেলেছি, গেমের পরের দিন মাস্ট বি রিকভারি। রিকভারি মানে কি? ছুটি নয়, গেমের পরের দিন তোমরা ছুটি নাও। গেমের পরের দিন লাইট জগিং 20 মিনিট অ্যাট স্ট্রেচিং, আর কিছু না। ওই দিন বলই টাচ করবো না। এর পরের দিন আমরা কী লস করলাম? ম্যাচে স্ট্রেন্থ। তারপরের দিনই আসছে এই রিকভারি সেশন আসছে, যেহেতু যদি বিকালবেলা, আমরা তো দুবেলা ট্রেনিং করি না, একবেলা। তো সেই জন্য ওই গেমটা যেটা খেলেছি ওই গেমের বকাবকি অমুক তমুক এখানে হবে না, এখানে এইসব কিছু চলবে না। এইটা আসবে গিয়ে আমাদের কোথায়? কবে? মঙ্গলবার। রবিবার গেম খেলেছি, সোমবার পুরো রিকভারি হয়েছে, এনার্জি তো আমার গেইন হয়ে গেছে। এবার এই দিনকে আমার প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিসে থাকবে ম্যাচটা নিয়ে বিশ্লেষণ আর কি টেকনিক্যাল, যত বেশি বলের উপরে। ঠিক আছে, এইবার এই যে এই স্ট্রেন্থটা এটা হয় গিয়ে বিকেলবেলাতে। ঠিক আছে, কিন্তু আমি কেন স্যার এখানে নিলাম? আমি এখানে নিলাম এই কারণে, যেহেতু আমরা বিকেলবেলা মানে আমরা দুবেলা করছি না, ঠিক আছে, একবেলা করছি, সেই জন্য স্ট্রেন্থ ট্রেনিং এখানে আসবে। ঠিক আছে, তাহলে স্যার এখানে কি শুধু স্ট্রেন্থ ট্রেনিং থাকবে? না, আমাদের ট্রেনিং স্ট্রাকচার আমি বোঝাচ্ছি। ট্রেনিংয়ে এইখানে শুধু স্ট্রেন্থ নয়, এইখানে স্ট্রেন্থের সাথে আবার ওদিনকে কিছু টেকনিক্যাল এক্সারসাইজ প্লাস গেম। এবার গেমটা কীভাবে বাড়ে আর গেমটা কীভাবে কমে, এরপরে এই যে স্ট্রেন্থ যেদিনকে করলাম, এই দিনকে আমি 9v9 বা 10v10 বা 11v11 গেম খেলতে পারি। ক্লিয়ার? এইবার স্ট্রেন্থ হয়ে গেল। এর পরের দিন এইখানটা আমি আসছি, এইখানে আমাদের মাস্ট বি কি
দমের কাজ করতে হবে এন্ডুরেন্স। কী ঘাটতি হচ্ছে? ট্রেন ঘাটতি হচ্ছে। তারপরে কী ঘাটতি হয়? দম। এইখানে আমি যদি দমের কাজটা করি তাহলে আমি গিয়ে আবার নেক্সট ম্যাচে গিয়ে আমি আমার পারফরমেন্স বাড়াতে পারবো। তাহলে এখানে দমের কাজ করতে হবে, টেকনিক্যাল ট্রেনিং থাকবে, তার সাথে গেম সিচুয়েশান ট্যাকটিক্যাল ট্রেনিং থাকবে, ঠিক আছে? এবার এইখানে যে টেকনিক্যাল আর ট্যাকটিক্যাল ট্রেনিংটা হয় সেটা শুধু বল পাসিং নয়, সেটা হয় গিয়ে ভালো করে দেখ 7v7 অথবা 5v5 ম্যাচ খেলে, ঠিক আছে? ভেরি সিম্পল। আবার এবার শুক্রবার, তাহলে শুক্রবার আমাদের কী? শনিবার তো আমাদের ম্যাচ, শুক্রবার আমাদের কাজটা কী? শুক্রবার হচ্ছে গিয়ে মেন ট্রেনিং যেটা হয়, মেন ট্রেনিং, মেন ফোকাস হয় আমাদের কি? ডেড বল সিচুয়েশান। কী বললাম? ডেড বল সিচুয়েশান। আর এই শুক্রবার আসবে গিয়ে আর ডেড বল সিচুয়েশান মানে কি জানিস? যে কে বলতে পারে? বড়রা বল। ডেড বল সিচুয়েশান মানে খেলার মধ্যে কী কী হয়, কী কী পাই? খেলার বল যখন স্টপ হয় তখন কী কী হয়? ফাউল মানে ফ্রি কিক। আর কী কী? কর্নার। ভেরি গুড। আর বল কর্নার হলো, ফ্রি কিক হলো, ফ্রি কিক, কর্নার কিক, আর পেনাল্টি কিক। আর ডেড বল, বল মাঠে থেমে যায় কখন? ফাউল হলে থামে, বল মাঠের বাইরে গেলে থামে, কর্নার হয়েছে। তাহলে কর্নার ভালো করে মনে রাখতে হবে, কর্নার, ঠিক আছে? কর্নার কিক, ফ্রি কিক, থ্রো ইন, ঠিক আছে? আর কি? পেনাল্টি কিক। এগুলোকে বলছে ডেড বল সিচুয়েশন। 5টা ডেড বল সিচুয়েশন। আর একটা ডেড বল সিচুয়েশন আমাদের এখনকার দিনে, আগে যেটা হতো যে সেন্টার পেয়েছে সেন্টার থেকে ডাইরেক্ট গোলে মারতো, তাই না? সেটা হচ্ছে কিক অফ। 5টা ডেড বল সিচুয়েশনের মধ্যে আর একটা হচ্ছে কিক অফ, মানে খেলা শুরু। যতবার গোল হবে ততবার আমার খেলাটা শুরু করছে, সেটা কোড ডেড বল সিচুয়েশন। বল তো থেমে যাচ্ছে, তাহলে ডেড মানে কি? মৃত। তাহলে বল থামা অবস্থায় আবার রিস্টার্ট খেলা, তাহলে এই রিস্টার্টের প্র্যাকটিস হয় গিয়ে শুক্রবার। তাহলে স্যার শনিবার কি? ম্যাচ তো রোববার। শনিবার কি? কে বলতে পারে? শনিবারও প্র্যাকটিস হয়। শনিবার কি প্র্যাকটিস? শনিবারের প্র্যাকটিস হচ্ছে হালকা করে ওয়ার্ম আপ হবে, স্ট্রেচিং হবে, আর কি হবে? যে ম্যাচটা খেলতে যাচ্ছি তার প্লাস মেন্টাল বুস্টিং, এটাকে বলা হয় সাইকোলজিক্যাল প্লাস মেন্টাল বুস্টিং। এটা হচ্ছে প্রফেশনাল শিডিউল। এবার তোরা বল, আমরা কোনো সেন্টারে আমরা এটা মেনটেন করতে পারছি? কোনো সেন্টার না। আমরা তো বোঝাচ্ছি, আমরা তো দারুণভাবে সব কিছু করছি, তাও আমরা এটা করতে পারছি। সেই জন্য যারা, আমি এক্সাম্পল দিলাম, মণিপুর, মহারাষ্ট্র, কেরল, এরা এখন ঠিক করে নিচ্ছে। যারা ইউথ ডেভেলপমেন্টের কাজ করে সেন্টার একদিন ম্যাচের ডেট একদিন। এবার ম্যাচের ডেটটায় বৃহস্পতিবারও ফিক্স করা যেতে পারে, ফিক্স করে সেই অনুযায়ী শিডিউল যত শক্ত হবে তত রেজাল্ট ভালো দিকে এগোবে। শিডিউল যত নড়বড়ে হবে রেজাল্ট সেরকমই হবে। ট্রেনিং শিডিউল হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আসি, ট্রেনিংয়ের একটা স্ট্রাকচার থাকে। আমরা যখন ট্রেনিং করি, ট্রেনিংয়ের একটা ছোটো স্ট্রাকচার থাকে। কী স্ট্রাকচার? ট্রেনিং স্ট্রাকচার। কেন তোরা জানবি? ট্রেনিং স্ট্রাকচারের প্রথমটা কি? প্রথমে তোরা কী করিস? নো আয়, ট্রেনিং স্ট্রাকচারে প্রথমে তোরা ওয়ার্ম আপ করিস। বল কী করিস? ট্রেনিং করিস? কী করিস? কে বললো? বললি কে বললি? বল। প্রথমে কী করিস? মাঠে। ইয়েস, ট্রেনিং স্ট্রাকচারের প্রথম কাজই হচ্ছে আমরা কী করি? প্রেয়ার করি। আফটার প্রেয়ার প্রকৃত ট্রেনিং স্ট্রাকচার স্টার্ট। আমি সেইটা দিচ্ছি। তার কখনো বলবি না যে ট্রেনিং স্ট্রাকচার একদিন ট্রেনিং করতে এসেছি, প্রেয়ার দরকার নেই। আমাদের একাডেমি তো হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। প্রেয়ার মানে কি? লাইন আপ।
ট্রেনিং স্ট্রাকচারে একটা টিমে কজন এসছে? ও আজকে 22টা ছেলে আছে। বল কটা আছে? বল আছে 10টা। তাহলে এখান থেকে হিসাব করতে হবে। এইখান থেকে আমাকে যেমন হিসাব করতে হবে, প্লেয়ারদের জন্য প্লেয়ারদেরও ভাবতে হবে আমি কত বেশি বল পাবো। বুঝতে পারলাম? তাহলে আমি কত বেশি বল পাবো, কারণ আমার তো 1 প্লেয়ার 1 বল হয়নি, আমার 10টা প্লেয়ার হয়েছে। তার মানে মোটামুটি 2টো প্লেয়ার পিছু 1টা বল। এবার আমার কাছে 30টা ছেলে, বল হচ্ছে 6টা, তাহলে 5 জন পিছু 1টা বল। এবার 5 জন পিছু 1টা বল মানেই কি বললাম, 6 জন পিছু 1টা বল। ভালো করে বোঝ, এখানে অঙ্ক আছে, 6 জন পিছু 1টা বল মানে কি? মানে হচ্ছে যে ওয়ার্কআউট করছি, ধর একটা লাইনে একটা ওয়ার্কআউট হচ্ছে, হ্যাঁ, একজন করার পর সে কত নম্বরে বল পাবে? আমার কত নম্বরে? আবার 5, তাই না? মানে একজন করলো, করার পরে আবার 5 জন করবে, তারপরে আবার পাবে। তার মানে কি এইখানেও ট্রেনিংয়ের একটা রহস্য লুকিয়ে আছে। তার মানে কি ওই ট্রেনিং করলে কি হবে? ওই ট্রেনিং করলে স্পিডের উন্নতি হয়। স্পিডের ক্ষেত্রে দরকার হয় ওই যে তোদের এখানে যখন ফাইল করে করাই দেখিস না, 6 জনের পরে আবার স্টার্ট করছিস স্পিডের ক্ষেত্রে। কেন করছিস? তার মানে তোকে ওখানে কমপ্লিটলি রেস্ট দেওয়া হচ্ছে। তার মানে এইখানে আবার গল্প আছে। ওয়ার্ম আপ আমরা করলাম, আমার ট্রেনিংয়ের আমার সেদিনকে শিডিউল আছে, মনে কর স্পিড, ঠিক আছে? সেখানে দেখা গেল বলের সংখ্যা আমার, মানে ম্যানের সংখ্যা আমার কম, বলের সংখ্যা বেশি। হবে হবে কি? এইবার ধর আমার শিডিউল আছে স্পিড, সেই অনুযায়ী সাফিসিয়েন্ট বল নেই, মানে ম্যান নেই, ম্যান আছে আমার বেশি, ঠিক আছে? বল আছে কম, ঠিক আছে? 30টা প্লেয়ার, আমার কাছে 4টে বল, ঠিক আছে? হবে ট্রেনিং? তাহলে এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্য কী বলা হয়েছিল বছরের শুরুতে? সবার কাছে বল চাই। কেন? তাহলে ট্রেনিং করাতে গেলে কখন কোন জিনিসটা আসছে সেটা যদি যারা প্রকৃত ট্রেনিং করে, আমরা কিন্তু ওই জায়গাটা ভাবি সবসময় যে এটা কমে যাচ্ছে, এটা বেশি যাচ্ছে। সেকেন্ডারি হচ্ছে মাঠের ডাইমেনশান। আমরা যখন মাঠে খেলি, মাঠের ডাইমেনশান ট্রেনিংয়ে এফেক্ট করে। মাঠের যে ডাইমেনশান আছে, তোরা খেলি 4v4 খেলছি, তো আমরা জানি না 4v4 কতটুকু মাঠ করা উচিত। 4v4 যদি মাঠটা নিয়ম অনুযায়ী 30 আর এদিকে 4 7 28, এইটা যদি করা হয়, এটা 4v4 মাঠ নিয়মে, আমি নিয়মে বলছি। 4 জন খেলাতে হচ্ছে গিয়ে 3 10 30 আর 3 7 21, ওটা 20 ধর, মানে 30/20 এটা মাঠ। এই মাঠটাকে যদি আমি 50/30 করি, তাহলে তার ট্রেনিং এফেক্ট আলাদা। আর যেই 30/20 করবো তার ট্রেনিং এফেক্ট আলাদা। 30/20 করলে কী হবে? বল টাচ বেশি, আর ফিজিক্যাল কন্ডিশনের কোন পার্টটা বাড়বে? যা কিছু করি আমরা বল নিয়ে, সবই কিন্তু ফিজিক্যাল কন্ডিশনই। কোন পার্টটা বাড়বে সে বলতে পারে। মাঠের ডাইমেনশান ছোট, প্লেয়ার অনুযায়ী 8 জন খেলছে, জায়গা হচ্ছে, এরিয়া হচ্ছে 20, তো 30/20, ওখানে কী ডেভেলপ করবে? আর যদি 50, ওইটাকেই 50/30 করে দিই, তাহলে কী ডেভেলপ করবে? হ্যাঁ, 30/20 করলে পাসিং, আমি পাসিং, ভেরি গুড, একটা উত্তর। টেকনিক্যাল, ফিজিক্যাল কোনটা ডেভেলপ করবে? কিসে? হ্যাঁ, বল, হ্যাঁ, উইকনেস, স্পিড। আর যেই একটু ওইটাকে বড় করবো, তাহলে কি ডেভেলপ করবে? কিসের কাজ হবে? বল, দম, ঠিক আছে? তাহলে বুঝতে পারছিস ট্রেনিংয়ের মাঠের ফ্যাক্টরটা যে কতখানি ইম্পর্টেন্ট একটা ট্রেনিং করাতে গেলে, ট্রেনিং স্ট্রাকচার লিখতে গেলে। এই জন্য বলছি ওয়ার্ম আপ হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে, আর আমাদের 4টে পিলার আছে। একটাকে বলে টেকনিক্যাল, একটাকে বলে ফিজিক্যাল, আর একটাকে বলে ট্যাকটিক্যাল।
তাহলে ট্রেনিং স্ট্রাকচার ওয়ার্ম আপ নট মোর দেন 15 মিনিট, টেকনিক্যাল নট মোর দেন, ফিজিক্যাল নট মোর দেন এই যোগ করে দেখ, এটা 90 মিনিটের শিডিউল। 15 আর 20 কত হয়? 20 20 40 আর 15 কত হয়? তাড়াতাড়ি বল। 55 55 আর 25 কত হয়? 75 75 আর 15 কত হয়? 90। ঠিক আছে, তাহলে এই ট্রেনিং শিডিউল নট মোর দ্যান 80 to 90 মিনিট। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যা করি সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? যা করছি সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। আমরা রোজ আমি অন্তত এবার গুছিয়ে স্টার্ট করেছি প্রায় মাসখানেক হলো, তাই তো? তো এইবার এই জায়গায় ভাগ আছে, দেখ কত সুন্দর জিনিস। ওয়ার্ম আপ উইথ বল, ওয়ার্ম আপ উইথ বল, আবার উইদাউট বল। ঠিক আছে, এখানে টেকনিক্যাল, আমি টেকনিকে কাজ করবো। কি টেকনিক? কি কোন কোন টেকনিক আমরা করি ফুটবল মাঠে? বল, একটা একটা করে বলছি, ছোটরা বল। টেকনিক কি 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 করি? টেকনিক বল নিয়ে জানলি, আর পাশে আর শুটিং, জানিস তো বল, আর শুটিং বল। আর মানে তোরা দেখ সবই জানি। এই ধর মনে কর টেকনিক, এই টেকনিকে আমাদের ড্রিবলিং আছে, ঠিক আছে, ড্রিবলিং আছে, পাসিং আছে, রিসিভিং আছে, আছে তো, শুটিং আছে। এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো একদিনে সব করা যায়, একদিনে সব করা যায়। ফুটবল একটা বিশাল বড় সাবজেক্ট অনুযায়ী যেতে গেলে এর কোনো শেষ নেই। তো টেকনিক্যালে আজকে চলো, টেকনিক্যালে আজকে আমার লেসন হচ্ছে শুটিং। মনে করে শুটিং করানো হবে। তো এই শুটিং করাতে গেলে তার ওয়ার্ম আপ আলাদা, শুটিং করাতে গেলে তার ওয়ার্ম আপ আলাদা। আমার মনে করো আজকে আছে ড্রিবলিং করাবো, ঠিক আছে, স্যাররা ড্রিবলিং করাবে, তো তার আমার ওয়ার্ম আপ আলাদা। ঠিক আছে, তো যদিও আজকের দিনে খেলাটাকে গ্লোবাল করে দিয়েছে, কী বলেছে গ্লোবাল ট্রেনিং। এই গ্লোবাল ট্রেনিংটাকে কীভাবে হয়? গ্লোবাল ট্রেনিংয়ে বলছে যে তুমি যত বেশি গেম খেলবা তত বেশি তোমার ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি হবে, যত বেশি ভ্যারাইটি টাইপ গেম খেলবা তত বেশি ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি হবে। এবার আসছে ফিজিক্যাল। এই যে ফিজিক্যালের তিনটে পার্ট, ফিজিক্যালের তিনটে পার্ট কি? একটা স্ট্রেন্থ, একটা এন্ডুরেন্স, আর একটা হচ্ছে স্পিড। এই তিনটে একদিনে করা যায় না, এই তিনটে একদিনে করা যায় না। যদি একদিন ফিজিক্যালে 48 ঘন্টা কমসে কম রিকভারি দিতে হয়। এবার তোরা বল, আমি যে যেভাবে করছি তাতে কি আমি 48 ঘন্টা দিতে পারছি? কত ঘন্টা দিতে পারছি? 10-10 কাজ আজকে হলো, তারপরে কত ঘন্টা দিতে পারবো? আদি বল। 10 পরে আবার ইন্টুরেন্স আছে, আজকে সোমবার 10 আছে, 10 পরে কালকে রেস্ট আছে, মানে কালকে আমি প্র্যাকটিস করাচ্ছি না, তারপর দিন ইন্টুরেন্স আছে। আমি বলছি এখানে 48 ঘন্টা রেস্ট দিতে হবে, 48 ঘন্টা দিতে পারছি? বুঝছিস বিজ্ঞান কোথায়? আবার বলছি ইন্টুরেন্সের পরে 48 ঘন্টা রেস্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে কীভাবে ট্রেনিং শুরু সেটা হবে। পৃথিবীতে এখন সমস্ত যারা বড় যারা অর্গানাইজার, মানে পিরিয়ডাইজেশন করে, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে হাউ ইট পসিবল। তাহলে কী করি আমরা? কী করতে বলি দেখবি, লক্ষ্য করে দেখবি, যে স্ট্রেন করানো হচ্ছে সেই স্ট্রেনকে 48 ঘন্টা। বিজ্ঞান বলছে 48 ঘন্টা দাও, কিন্তু আমাদের করতে হবে, করাতে হবে। তাহলে আমরা কী করছি? সেই জায়গাটাকে যে পরিমাণ চেঞ্জ করলে 48 ঘন্টা দেওয়া উচিত, আমরা সেই পরিমাণ চেঞ্জ করছি না। সেই জন্য আমরা 24 ঘন্টা রিকভারিতে নিয়ে আসি। ঠিক আছে, এবার অন্য সময় শিডিউল করলে কী হবে?
ওই যে ধর আজকে যেই সপ্তাহে স্ট্রেন্থের কাজ হলো, পরপর দুদিন রিকভারি হয়ে গেল, ওই সপ্তাহে আর স্পিডের কাজটা হবে না। ওই সপ্তাহে স্ট্রেন্থ অ্যান্ড এন্ডুরেন্স করে ছেড়ে দেবে, ঠিক আছে? আর স্পিডের কাজ করলে স্পিড আর এন্ডুরেন্সটাকে দমটাকে মিশিয়ে কাজ করবে, সেই কাজ আমি ওদেরকে করাবো বাচ্চাদের, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে যে এতটা ইম্পর্টেন্ট জিনিস, এই জায়গাটাকে যদি গুরুত্ব না দিয়ে আমরা ট্রেনিং করি তাহলে উন্নতি। স্যার এই যে ট্যাকটিক্যাল 25 মিনিটের ট্যাকটিক্যাল, এই জায়গাটা কি ট্যাকটিক্যাল মানে হচ্ছে আমরা যে লাস্টে গেমটা খেলি, ঠিক আছে? এই ট্যাকটিক্যাল ট্রেনিংয়ের মধ্যে দুটো জিনিস মেনটেন করে খেলতে হবে, একটা হচ্ছে অ্যাটাকিং আর একটা হচ্ছে ডিফেন্ডিং। তাহলে অ্যাটাকিং একটা টিমকে বলা হলো, যে টিম তৈরি করা হলো যে তোদের কিন্তু আজকে টোটাল অ্যাটাকিং, মেন্টাল মাথায় ঢুকিয়ে দেওয়া হলো যে অ্যাটাকিং, আর একটা টিম ডিফেন্ডিং, ঠিক আছে? ও যদি গোল খায়, ও যদি গোল খেয়ে যায় ডিফেন্ডিং, তার মানে ডিফেন্ডিং প্রিন্সিপাল অনুযায়ী খেলছে না। অ্যাটাকিং যারা খেলছে তারা প্রিন্সিপাল অনুযায়ী খেলছে বলে গোলটা হচ্ছে। তো এই অ্যাটাকিং আর ডিফেন্ডিংয়ের মধ্যে প্রিন্সিপাল আছে, বলেছিলাম আমি ক্লাসে এইখানে বলেছিলাম অ্যাটাকিংয়ের 5টা প্রিন্সিপাল, ডিফেন্ডিংয়ের 5টা প্রিন্সিপাল বলেছিলাম। বল। হ্যাঁ হ্যাঁ, দেখো মনে রেখেছি, ভেরি গুড। ডিফেন্ডিং প্রিন্সিপাল বলেছিলাম ডিলে, ডি বি সি, ডিলে ব্যালেন্স কভার, ডিলে ব্যালেন্স কভার, ঠিক আছে? এইটা ডিফেন্ডিং প্রিন্সিপালের মনে রাখতে হবে। ডিলেটা কি? একটা প্লেয়ার বল নিয়ে আসছে, ওকে থামাও, তারপরে প্লেয়ারটা কি করছে ব্যালেন্স, তারপরে প্লেয়ারটা কি করছে এই দুজনকে কভার, ঠিক আছে? ও ডিলে ব্যালেন্স কভার, এটা মাথায় রাখতে হবে। ডিবিসি ক্লাস নিতে গেলে আমার ক্লাস শেষ হবে না, হ্যাঁ, ঠিক আছে? তার মাথায় রাখাটা হচ্ছে বড় কথা। এবারে তো ঢুকবে না, কারণ ঘাটতি হচ্ছে গিয়ে বল মাস্টারি, টেকনিক যার ভালো তাকে যেরকম খুশি রূপ দেওয়া যাবে, টেকনিকে ঘাটতি আছে। এই যে রাজিদা বল কিনিয়েছে, চ্যাম্পিয়ন বল, এই পুরো জার্নিটা ওই বাজুকে দেখি, আমি বাজুকে না অনেককে দেখেছি চ্যাম্পিয়ন বল নিয়ে প্রচুর প্র্যাকটিস করছি। হ্যাঁ, আমরা আগে মানে করাতাম এই ক্যাম্পিস বলের প্র্যাকটিস, তো এই মাঠের মধ্যে হবে না। তো ক্যাম্পিস বল নিয়ে নিজেকে জাগলিং করো, নিজে খালি পায়ে বেয়ার ফুটে ডিগলিং করো, ঠিক আছে? আর অনেকে আমরা বলি যে বুট পরে ফুটবল খেলতে হবে, একদিন ফুটবলে একদিন কোঅর্ডিনেশন আনার জন্য 13 বছরের নিচের ছেলেদের খালি পায়ে খেলতেই হবে, মাস্ট বি। ইউরোপে যারা ব্রাজিলিয়ার এত বড় বড় প্লেয়াররা, এরা টিভিতে খালি পায়ে ফুটবল খেলে। জানিস খালি পায়ে ফুটবল খেললে কী হয়? কোঅর্ডিনেশন তৈরি হয়, বডি কোঅর্ডিনেশন করে। এই যে রোনাল্ডিনোকে দেখিস তো, ইউটিউবে গিয়ে দেখবি যে এত বড় ডিবিলা কী করে হয়েছে, এমনি এমনি হচ্ছে না, প্রচুর